চাই আমি পরিবর্তন, এবং আমি পরিবর্তনটা নিয়ে আসছি, এবং আমি কি কি করব এটা যত না বিশ্বাসী, আমি এখনই কি করতেছি সেটা দিয়ে আমি আপনাদের সাথে যোগাযোগটা বাড়াইতে চাই এবং বলতে চাই যে আমি আসলে কি করব। আপনারা সবাই শিক্ষিত মানুষ। আমি মাঠে ময়দানে যখন বক্তব্য দেই, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা থাকেন, একেবারে সমাজের প্রান্তিক মানুষরাও থাকেন। তাদের চিন্তা ভাবনা, তাদের বোঝার দেখার দৃষ্টি একটা রকম। আপনারা সবাই কিন্তু লেখাপড়া জানা শিক্ষিত মানুষ, মানুষের সাথে কাজ করেন, একটা সেবার পেশার ভিতরে আছেন, দীর্ঘদিনের কর্ম অভিজ্ঞতা আপনাদের আছে, যে কর্মটা আপনাকে প্রতিদিন সমাজের ভেতরে রেখে সমাজকে বুঝতে আপনাকে যে জ্ঞানটা দেয়, এই জ্ঞান কিন্তু কোনো পিএইচডি করে পাওয়া যাবে না। তো আমি আপনাদের যে রাজনীতির কথা বলতেছিলাম একটু, এই রাজনীতিটা আপনারা হয়তো অনেকে ভিডিও টিডিওতে দেখছেন। আমি এই যে রাজনীতিটাকে মঞ্চ থেকে সবার কাছাকাছি নিয়ে আসতে চাই, এবং নেতারা না চিল্লাইয়া এই যে কাছে আসলাম, আপনার সাথে আমার চোখে চোখ রেখা দিকে আলাপ হইতেছে, বসেন বসেন। এতে হয় কি, আসলে চেনা জানাটা সত্যিকারের হয়, নাইলে আসলাম দল বাইন্দা মিছিল কইরা দল বাইরে চলে গেলাম, এক ধরনের বোঝাপড়া। কিন্তু এখন যখন আমি আপনার কাছে চলে আসছি, আমিও কিন্তু আপনার চেহারায় প্রতিক্রিয়াটা দেখতেছি যে আমি যা বলতেছি আপনার সাথে মেলে কিনা। এটাই আমার রাজনীতি। আমি রাজনীতির প্রতিটা কাজ এইভাবে আপনাদের ভিতরে তো এটা গেল একটা দিক। অনেকগুলা দাবি দাওয়া আপনারা তুলছেন, বিভিন্ন পেশার যে সমস্যাগুলো আপনারা মোকাবেলা করেন, তাই না? এগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা তুলছেন, আমি লিখেও নিছি। আর এমনিতে তো আমি তো এই এলাকায় আসি, এই এলাকায় ঘোরাফেরা করি, মানুষের সাথে মিশি এবং আমার প্রতিষ্ঠানগুলোও চালাই। সুতরাং আপনার এই সমস্যাগুলা, আমি নিজেও অনেকগুলার ভুক্তভোগী একজন স্বাস্থ্য সেক্টরের মানুষ হিসেবে। তো আপনাদের এই সব দাবিগুলা সবই আমরা এইভাবে আলাপ করে করে সমাধান করব, ঠিক আছে? এবং যেটা যৌক্তিক সমাধান, যেটাতে বেশিরভাগ মানুষের উপকার হবে, সেই সমাধান কিন্তু আমরা সবাই, আমাদের জ্ঞান বুদ্ধি আছে, কারো কিন্তু কম না। যেটা ভালো সবাই বুঝতে পারে সেটা ভালো। তার মধ্যে কিছু লোক বেশি বুঝে, তারা ভালোটাকে একটু ঘুরাইয়া বলে তার সুবিধা মতো, কিন্তু ভালো কিন্তু সবার বুঝ আছে। ওই গ্রামের যে একদম প্রান্তিক মানুষ, আমি গিয়ে দেখছি যে এইভাবে আমি আয়সা যখন কথা বলছি তাদের সাথে, বুঝে যেটা সত্যি কথা বলি ওইটাই সে যেভাবে মাথা নাড়ে, যেটা চালাকি কথা বলি ও কিন্তু আর মাথা নাড়ে না, ও বুঝে চালাকি। তো বাংলাদেশের মানুষকে বোকা ভাইবে যারা রাজনীতি করতেন বা এখনো করার চেষ্টা করতেছেন, এটা হবে না, এটা আমার বিশ্বাস, এটা চলবে না, কারণ আমরা আর বোকা নাই। এটা একটা দিক। আরেকটা হলো যে আমার পরিচয় বা আমার বাবার পরিচয়, আমাদের এখানে কাজকর্ম, এগুলো আপনারা মাশাআল্লাহ সবই জানেন। আপনারাই বরং অন্যদের কাছে তুলে ধরবেন। নিজের কথা নিজে বলাটাও বিব্রতকর, এবং ওইটা বলা আমি মনে করি বেশি বলা উচিত না। তো প্রার্থী হিসেবে আমি কেমন সেটা আপনারা জানেন, আপনারা বিবেচনা করবেন। তার চেয়েও বড় কথা, আপনারা যেহেতু আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে সবাই মিলে এত সুন্দর করে আসছেন, আমি মনে করি যে আপনাদের কাছে আমার একটা বাড়তি দাবি আছে। দাবিটা হইল, এবারের নির্বাচনে আপনাদেরকে তো শুধু ভোট, আপনার ভোটটা চাইতে আমি আজকে আলাপে বসি নাই। আমি তো আশা করি আপনারাই আমার হয়ে ভোটটা করবেন, করবেন কি? ইনশাআল্লাহ। এইটাই আমার শক্তি। রাজনীতি, যে রাজনীতি আমরা শুরু করছি, আমার নেতা তারেক রহমান সাহেব, উনিও দেখেন জনসভার ধ্যান ধারণাই পাল্টাই দিতেছে। জনসভার মধ্যে উনি প্রান্তিক মানুষকে ডাইকাই না, নেতাদেরকে বসায় রেখা ওনার প্রান্তিক মানুষের কথাটা উনিও শুনতেছে, নেতাদেরকেও শোনাচ্ছে। এগুলোই কিন্তু পরিবর্তন। এই ছোট ছোট পরিবর্তন দিয়ে বড় পরিবর্তনটা আসে। আমরা যখন দেখতাম বিগত দিনে, আমাদের আগের দিনেও তো এই দেশ ছিল, এই দেশের সরকার প্রধান ছিল, মন্ত্রী ছিল, এমপি ছিল, সবই ছিল। তারা ঝগড়াও করত, কিন্তু ঝগড়ার একটা লেভেল ছিল। আমি তো এই দেশেই জন্মাইছি, অর্ধ শতাব্দীর বেশি সময় বয়স পার হয়ে গেছে, অনেকগুলো প্রেসিডেন্ট মন্ত্রী দেখছি। আমি নিজে ছাত্র রাজনীতি করতাম, আমার পরিষ্কার মনে আছে প্রেসিডেন্টের সাথে আমরা সর্বোচ্চ যে খারাপ কথাটা বলতাম সেটা হচ্ছে স্বৈরাচার। কোনদিন কোন ছাত্র নেতা, কোন পাতি নেতা, বড় নেতা, কেউ, একটা রাষ্ট্রপ্রধান বৈধ হোক অবৈধ হোক, তাকে কিন্তু এর চেয়ে খারাপ কোন ভাষায় বলতো না।
বিগত দিনগুলোতে এসে দেখলাম রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যিনি থাকেন, সকালে উঠা সাংবাদিক চাটুকারদের ডাকেন, দেখে উনি অনবরত মিথ্যা কথা বলতে থাকেন। অনবরত রাষ্ট্রের প্রধান হইয়া উনি অন্যান্য সম্মানিত ব্যক্তি, সে হোক একজন সাবেক প্রধানমন্ত্রী, হোক একজন নোবেল বিজয়ী, এমন কোন ভাবে অপমান করা নাই যেটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে করা হয় নাই। এই সমাজ তো আমরা চাই না, চাই। আজকে দেখবেন যে একটা মবের রাজত্ব তৈরি করার মাঝে মাঝে চেষ্টা হয়। কেন হয় জানেন? এরা কারা মবটা করতেছে? 20-25 বছর বয়সের ছেলে পেলে। তাহলে আজকে যে ছেলেটা 25 বছরের চুল বড় রেখা, দাড়ি রেখা, মাথা জায়গায় লাঠি নিয়ে মব করতেছে, বলতেছে আমরা শক্তি দিয়ে যা বলবো ওইটাই ঠিক, আইনে যদি থাকে পরশুদিন হবে, না আমি এখনই চাই। এই তো এটা হইতেছে ওই যে আমার রাষ্ট্রের প্রধান যে প্রতিদিন মিথ্যা কথা বলতো, এই যে আজকে 25 বছরের ছেলেটা, ওর 10 বছর বয়স, বোঝার বুদ্ধি যেদিন হয়েছে ওই দিন থেকে কোন সুশাসনও বাংলাদেশে দেখে নাই। ও মাঠে খেলতে গেছে, অমুক দলের নেতার ছেলে এইসব মাথায় খামাখা চাকরি মারছে, ও কিছু বলতে পারে। ও ইউনিভার্সিটিতে পড়তে গেছে, ওই দলের নেতারা ওকে দিয়া যে স্লোগান ও দিবে না সেটা বাধ্য করতে দিবে। ফলে আমি এই তরুণরা যারা আজকে মব বানাচ্ছে, আমি কিন্তু তাদের দোষ দিই। আমি যেটা বলতে চাই, সমাজের সর্বস্ত স্তরে যারা রাজনীতি করবে তাদের দেখে আমার সন্তান শিখবে, তাদের দেখে আমার সমাজ শিখবে। তাই রাজনীতিবিদদের আরো দায়িত্বশীল হইতে হবে, তাদেরকে শিক্ষকের মতো হইতে হবে সমাজে। তাকে হাঁটা দেখে যেন একটা ছেলে ওরম করে হাঁটবো ভাবে, তার কথা বলা শুনে যেন ওরম করে। আমরা সেই রাজনীতিটা করতে চাই, আমি সেই রাজনীতি করতে আপনাদের কাছে আসছি। এবং শাহজাদপুরে আমরা সেরকম একটা জনপদ বানাইতে চাই যেখানে দলমত নির্বিশেষে মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা থাকবে, মুরব্বীদের প্রতি তরুণরা শ্রদ্ধা দেখাইতে আবার শিখবে, যেটা তারা ভুলে গেছে। এগুলো ছিল তো আমাদের সমাজে, বেশি দিন আগে না, ছিল 15-20 বছর আগে গেলে আপনি দেখবেন মহল্লায় মহল্লায় গুরুজনরে দেখলে মানুষজন, ছোট বাচ্চারা একটু সাইডে যাইতো, সালামটা দিয়ে দৌড় দিয়ে পালাই। এখন এমন করে দাঁড়ায় থাকে, মুরব্বী সাইড দিয়ে কোনোভাবে মান সম্মান নিয়ে পালাইতে পারলে বাচ্চা। এটা তো হবে না, এটা আমরা চাই না, তাই না? তো এই জিনিসগুলো আপনাদেরকে পৌঁছাইতে হবে মানুষের কাছে। আমি শুধু গতানুগতিক নির্বাচনী রাজনীতি করতেছি না। অনেকে একজন বলছেন ও বক্তা যে এই নির্বাচনে বর্তমানে শাহজাদপুর উপজেলায় মার্কা টার্কা সব মিলাইয়া প্রার্থী টার্থী মিলাই যে অবস্থা দাঁড়াইছে, হয়তো আরেকটু হালকা ভাবে নির্বাচন করলেও হইতো না, কিন্তু সেটা লক্ষ্য না। লক্ষ্যটা হইতেছে, আমি মনে করি এই যে নির্বাচনের মাধ্যমে আজকে যে আপনাদের সাথে আমার সরাসরি যোগাযোগটা হইল, আমি যদি নির্বাচিত হই তাহলে তো অবশ্যই এই যোগাযোগটা কাজে লাগবে, লাগবে না? এই নির্বাচন একটা সুযোগ আপনাদের মানুষের কাছে আমাদের যাওয়ার, মানুষের সাথে সম্পর্কটা তৈরি করার, জবাবদিহির জায়গাটা তখন তৈরি করা। যার সাথে যোগাযোগই হয় না, দেখাই হয় না, আপনি কেমনে তার জবাব দিতে চাবেন? তো এই বিষয়গুলো হচ্ছে আমার মূল বিষয় রাজনীতিতে। আরেকটা দিক হচ্ছে কর্মের রাজনীতি। আমরা কর্ম করছি, আমার বাবাও কর্ম করছে, আমরা কর্ম করতে পছন্দ করি, নির্বাচিত হইলেও করি, না হইলেও করি। আমি একটা জনসভায় বলছিলাম যে সবাই তো এসে বলে যে নির্বাচিত হইলে এই করবো সেই করবো। আমি ভোটারদেরকে সবাইকে এই কথা বলতে চাই, আমাকে সহ সব প্রার্থীকে দুইটা কথা জিজ্ঞেস করবেন। এক হচ্ছে, সামনে তো নির্বাচন হবে, নির্বাচিত হইলে উনি কি কি বলবে, ওটার নাম ইশতেহার, তাই না? প্রত্যেক প্রার্থীকে জিজ্ঞেস করেন, না হইলে আপনি যদি না হন, আপনি আগামী 5 বছর এই জনগণের জন্য কি করবেন? কথা দেন, কথা দেন। আমি কথা দিতে পারি। এটা হলো একটা প্রশ্ন, আমাকেও জিজ্ঞেস করবেন, সব প্রার্থীদের পাইলে জিজ্ঞেস করবেন, জনগণকে এই প্রশ্ন করা শিখাই দিতে হবে, তাহলে জবাবদিহির জায়গা তৈরি হবে। জিতলে তো করবেনই, করলেই তো আপনার লাভ। ভালো লোক হইলে লাভ না নিয়ে করবেন, খারাপ লোক হইলে পুরোটাই খেয়ে ফেলবেন। এটা তো জনগণ বুঝে গেছে এই দেশে। সুতরাং আপনি জিতলে, ভোট পাইলে কি করবেন, এই কথা আমার জনগণ শুনতে আর আগ্রহী না। করতে তো হবেই। আপনি তখন আমার চাকরি করেন, আপনি এমপি মানে আপনি জনগণের কাছ থেকে অ্যাপ্লিকেশন দিয়া ভোট চাইয়া 5 বছরের একটা চাকরি নিছেন, আপনাকে বেতন দেওয়া হয়, আপনি জনগণের সমস্যার সমাধান করেন, দ্যাট ইজ ইউর ফুল টাইম জব। সুতরাং করলে কি করব এটা নিয়ে বেশি প্রশ্ন নাই। আপনি না জিতলে আমার পাশে থাকবেন কিনা, আপনি কি রাজনীতিতে দীর্ঘ সময়ের জন্য আসছেন কিনা, নাকি সিজন দেখে এসে আপনি হঠাৎ করে নেতা হবেন, চলে যাবেন। দ্বিতীয় প্রশ্ন করবেন, এখন তো আসছেন, বলছেন করবেন সামনে, আপনি তো বেঁচে ছিলেন, আপনি তো এই বাংলাদেশে ছিলেন, আমরাও তো এই বাংলাদেশে ছিলাম। একটা দুইটা লিস্ট দেন এই জনগণের জন্য গত 5 বছরে, গত 10 বছরে আপনি কি করছেন। আপনি যে প্রার্থী হইতে চান, আমি ভোটার,
আপনি আমার চেয়ে কিসে শ্রেষ্ঠ যে আপনি আমার নেতা হইতে আসছেন? আপনি কি আমার অধিকারের জন্য মিছিল করছেন এই শাহজাদপুরে 10 বছরে? প্রত্যেক প্রার্থীকে জিজ্ঞেস করতে হবে। আপনি কি মানুষের অধিকার, মানুষের গণতন্ত্রে ভোট, কথা বলার অধিকার, এটার জন্য একদিন কোথাও বক্তৃতা দিচ্ছেন? আপনি কি গত 10 বছরে একটা সেবামূলক প্রতিষ্ঠান করছেন? আপনি কি এখানে যখন 17-18 সালে বন্যা হয়েছিল একটা ছবি দেখান, নৌকায় করে গিয়ে আপনি কি ওই চরের মধ্যে ত্রাণ 10টা ত্রাণ বিলাইছিলেন? আপনি কিছুই করেন নাই। আপনি এসে বলতেছেন সব করে দিব, আগে আমাকে দিয়ে দাও ক্ষমতা। এই জিনিস বাংলাদেশের মানুষ আর দেবে না। প্রতিটা প্রার্থীর কাছে দুটাই প্রশ্ন, গত 5-10 বছর কি করছেন? আমলনামা জমা দেন, আমি বিবেচনা করব। আর আগামী 5 বছর রাজনীতিতে যদি নির্বাচিত না হন, রাজনীতিতে এবং সমাজের জন্য আপনি কি করবেন লিস্ট করে বলেন। আর হইলে কি করবেন, আমি ভোটার, আমি জনগণ, আমরা সম্মিলিতভাবে আপনাকে বলবো আপনার কি কি করা উচিত। এটাই তো গণতন্ত্র, এটাই তো জনতার কাছে ক্ষমতা চলে যাওয়া, ঠিক কিনা? ওই থিওরি বলে তো লাভ নাই। আমি আপনাদের প্র্যাকটিক্যাল দিলাম যে আমি যে বলি জনতার কাছে ক্ষমতা নিয়ে আসবো, এই দুইটা প্রশ্নের মধ্যে আপনার ক্ষমতা। অর্ধেক প্রার্থী পালায় চলে যাবে, ভোট চাবে না আপনার কাছে। শেষ যে কথাটা বলতে চাই, আল্লাহর অসীম রহমত বলতে পারি, আমার কাছে একটা অনুভব হচ্ছে এই শাহজাদপুরের জনপদটাকে আমরা সবাই খুব ভালোবাসি। এখানে আমাদের বাপ দাদারা ছিল, আমাদের কর্ম এখানে। আমার এমনিতে খুব ভালো লাগে শাহজাদপুরের পরিবেশটা। মনে হয় মাঝে মাঝে হিরু আঙ্কেল, আরিফ ভাই, রাজা ভাই, নওশাদ ভাই যারা আমার সঙ্গে প্রায় থাকেন, বিরক্ত হইতে পারে। প্রায় প্রতিদিন বিকেলেই কোনো গ্রামে যাওয়ার সময় আমি গ্রামে সরষা ফুল দেখে আমার খুব ভালো লাগে। বর্ষাকালে যখন যাই, চারপাশে পানি, খুব ভালো লাগে। আমি বলি আরে কি সুন্দর আমাদের শাহজাদপুরটা, প্রতিদিনই কই। পরে আমার বাড়িতে এসে চিন্তা হয় যে বাচ্চাদের মতো একই কথা যে প্রতিদিন বলি, আঙ্কেলরা মনে কি বা ভাবে। আসলে সুন্দর তো আমাদের শাহজাদপুরটা, তাই না? তো এইবারের নির্বাচনে পুরনো যে 3টা মার্কা ছিল, এগুলো মানুষের সাথে আপনারা আলাপ করতে পারেন। যে যেই মতেরই হই, যে পথেরই হই, মত পথ তো দোষের কিছু না, অন্যায় না, যেটা জন্য মানুষের মারতে হবে। 50 বছরে মোটামুটি এই 3টা মার্কায় এদেশের মানুষ আমরা কেউ বিভিন্ন ইলেকশনে বিভিন্ন মার্কায় ভোট দিয়েছি। আমি চাই যে সমাজটা, রাজনীতিটা এমন হবে আমরা নির্ভয়ে যে যে দলের মতের অনুসারী হই সেটাও প্রকাশ করতে পারবো। এমনকি আমাদের সেই সৎসাহস, গণতন্ত্র, ন্যায় বিচারের প্রতি সেই কমিটমেন্ট থাকতে হবে। দল আমি সারা বছর একটা করলাম, কিন্তু নির্বাচনের সময় দল যদি ভুল প্রার্থী দেয়, আমার বিবেক জাগ্রত থাকতে হবে যে কিছু কিছু জায়গায় গিয়ে দলের চেয়ে দেশ বড়, দলের চেয়ে শাহজাদপুর বড়। ভালো প্রার্থী শাহজাদপুরের জন্য হইলে আমরা যদি এমন মানুষ হইতে পারি, দল ভালোবাসি কিন্তু দলের ভুল হইলে এলাকার জন্য আমি মাঝে মাঝে অন্য সিদ্ধান্তেও চাইতে পারি। এটা দরকার না? তাহলে আমরা দল কানা হয়ে যাব, তখন দলও কিন্তু ভালো প্রার্থী দেবে। এইবার শাহজাদপুরের সুবিধা হলো বড় 3টা মার্কা, নৌকা, দাঁড়িপাল্লা, ধানের শীষ। এর মধ্যে 2টা মার্কা নাই। এটা তো আমি কিছু করি নাই, এটা আমার কোনো দোষ নাই, কিন্তু 2টা মার্কা নাই। এটা যেমন একদিকে দুঃখের, থাকলে ভালো লাগতো, সব মার্কা থাকতো, আরেকটা ইলেকশন হইতো। নাই, এখন কিছু করার নাই, 15 দিন পর ভোট তো দিতে হবে। আমার কথা হইল, যিনি ওই পাল্লায়, ওই নৌকায়, ওই অমুকে ভোট দিছেন, তার যেহেতু মার্কা নাই, তাহলে তার এখন পবিত্র ইমানি দায়িত্ব কি? দলের মার্কা নাই, তাহলে তুমি অন্তত এলাকার কথা ভাবো, তুমি প্রার্থীকে বিবেচনা করো। আমি তো তোমার ইমান চেঞ্জ করতে কইতেছি না, তুমি ওই দলেই থাকো। কিন্তু তুমি এবার যদি ভালো প্রার্থীকে দাও, তাহলে এমন সম্ভাবনা হইতে পারে, শাহজাদপুরে দৃষ্টান্ত হইতে পারে, দলমত নির্বিশেষে সবাই মিলে একজন ভালো প্রার্থীর পিছনে আমরা ঐক্যবদ্ধ হইতে পারি। তখন আমরা একটা ঐক্যবদ্ধ শাহজাদপুরের যাত্রা শুরু করতে পারি। এই কারণেই আমি শাহজাদপুরের সকল ধর্মের মানুষের কাছে একইভাবে ভোট চাইতেছি, সকল দলের মানুষের কাছে আমি একইভাবে ভোট চাইতেছি। কারণ আমার মনে বিশ্বাস, কেউ হয়তো একটা দলকে ভোট দিত, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। আমি বিশ্বাস করি আমার দল এবং আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি, আমাদের ঘোষক শহীদ জিয়াউর রহমান। তাহলে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তার দল যদি আজকে এখানে না থাকে, এই দেশের জন্য, মুক্তিযুদ্ধের চেতনার জন্য হইলেও তো তার বিএনপিকে ধানের শীষেই ভোট দেওয়ার কথা। যে মানুষটা চায় যে এই দেশে সৎ লোকের শাসন হোক, যোগ্য লোকের শাসন হোক, ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, আমি মনে করি আমি এই দেশে সৎ লোকের শাসন কেন দিতে পারবো না?
আমি কেন অযোগ্য লোক হব না, আমি কেন ইনসাফ দিব না বলে আপনার মনে হয়? আমি তো এগুলোই দিতে আসছি। তাহলে আপনি আমাকে ভোট দেন, আপনার মার্কা তো নাই শাহজাদপুরে, ঠিক কিনা? আমি তো অসৎ লোকের শাসন, আমাকে দেখলে মনে হয় আমি কি অসৎ লোকের শাসন কায়েম করতে আসছি? তাহলে আপনি তো ওই মার্কায় গেছিলেন সৎ লোকের কথা শুনে। আমাকে দেন, আমি এইভাবে সকলের কাছে ভোট চাই। আপনার ইমানে, আপনার মতাদর্শে আপনি দেখেন চেক লিস্ট দিয়ে আমাকে ফিট করানো যায় কিনা। আমি বিশ্বাস করি যায়, কারণ জগতে সত্য সুন্দর, সকল ধর্মে সকল শিক্ষা দীক্ষায় সত্য আর সুন্দরের কথাগুলো কিন্তু একই। শুরু করছিলাম যে কথা বলে, গ্রামের যে মানুষটা হয়তো নিরক্ষর কৃষক, তারও কিন্তু বিদ্যা বুদ্ধি বিবেক আছে জীবনের অভিজ্ঞতা থেকে। ওনার কাছেও কিন্তু ওই সৎ লোক উনি চিনতে পারে, যোগ্য লোক উনি চিনতে পারে এবং মূল্যায়ন করে। তাহলে আসুন, আমার মেসেজটা এটাই, আপনারা কিন্তু ভালোবেসে আজকে আমাকে সমর্থন দিয়ে এত সুন্দরভাবে সবাই আসছেন এবং আমাকে আগায় নেবেন বলে আগ্রহ প্রকাশ করছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবং আমি এই কথাগুলো বললাম যাতে আপনারা জানতে পারেন আমি কি চিন্তা করতেছি, এবং আপনারা যে প্রার্থীটাকে নিয়ে যাবেন আপনার মনে যেন বিশ্বাসটা সেই রকম দৃঢ় হয় যে আমি কোনো ভুল প্রার্থী নিয়ে আসি নাই। তাহলে আপনার বলাটা, আপনার বোঝানোটা ভোটারদেরকে সেই রকম জোর হবে এবং মনের থেকে আসতেছে, ভোটারও সেটা বুঝতে পারবে। এই যে দুই চারটা কথা বললাম, একটা সত্যি কথা বলেন, আজকে যখন আসছেন তারও বহু আগে থেকে আপনারা আমার নাম শুনছেন, অনেকে দেখছেন, অনেকে চিনছেন, অনেকে আমার কর্ম শুনছেন। আজকে এই যে বক্তব্যটা দিলাম, তারপরে কি নতুন কিছু যোগ হইলো আমার আর আপনার বুঝের মধ্যে? আলহামদুলিল্লাহ, কিছু একটা নতুন আমাদের বোঝাপড়া হয়েছে বলে আপনি অনুভব করতেছেন। এইটাই দরকার ছিল, এটাই ছিল আমার আজকের বক্তব্যের মূল উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য, যে আপনার সাথে আমার একটা কানেকশন হবে, আপনি আমার একটা কিছু বুঝবেন। আলহামদুলিল্লাহ, আমি আর দীর্ঘায়িত করবো না, আমি আরো থাকতাম। আমার ওই যে ইউরোপিয়ান ইউনিয়ন আছে, তারা নির্বাচন পর্যবেক্ষণ টিম পাঠিয়েছে সারা দেশে, কিছু কিছু আসন তারা দেখতেছে, ভালো ভালো প্রার্থী কারা আছে, কিভাবে হবে ওগুলা তারা দেখতেছে। তো আজকে তারা শাহজাদপুরে আসবে আমার সাথে একটু কথা বলতে, তো ওইটার জন্য আমাকে একটু যাইতে হবে। আপনারা থাকবেন এবং খুবই গুরুত্বপূর্ণ, আমরা তো ইনশাল্লাহ একসাথে, আপনারা একটু ডাল ভাতের আয়োজন আছে, একটু খাবেন। তার আগে ঐক্যবদ্ধ শাহজাদপুর করতে চাই, বলছি না, সব দলের ভোট চাই, সবার ভোট নিয়ে এমপি হতে চাই, যাতে সবার প্রতি আমি দায়িত্ব বোধ করি। ওই যে বললাম, যা বলি তা আমার পরিসরে আমি করে দেখাইছি কিনা এটা আপনার টেস্ট করতে হবে। ওইখানে তাকায় দেখেন আমি যে ঐক্যবদ্ধ করতে পারি মানুষকে। শাহজাদপুরের বিএনপি একটা বিশাল সংগঠন, আজকে শাহজাদপুরের বিএনপি সম্পূর্ণ ঐক্যবদ্ধ। এখানে কারা বসে আছেন? বসে আছেন উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, যুব দলের আহ্বায়ক, ছাত্র দলের সভাপতি, সবাই এখানে আছে। তাহলে দলটাকে আমি ঐক্যবদ্ধ রাখতে পারছি না আমার পিছনে? তাহলে আমি যখন সমাজে যাব ইনশাল্লাহ, হিন্দু মুসলমান, ধনী দরিদ্র, সাবেক আওয়ামী লীগ, সাবেক জামাত, সবাই মিলেই আমরা একসাথে ইনশাল্লাহ করব। সাবেক দুইটা বলছি, এটা আমার স্বপ্ন। যদি ভালো কাজ করতে পারি, হয়তো ইনশাল্লাহ, যদি আসলে আমি সৎভাবে শাসন চালাইতে পারি, যে মানুষটা একসময় জামাত করতো, আমার আশা 5টা জামাতের মানুষ হয়তো আমাকে একই ভালোবাসায় বরণ করে নিবে, হইতেও তো পারে, আমি আশা করি। আমি যদি আসলে সত্যিকারের মুক্তিযুদ্ধ যেই জন্য হয়েছিল, মানুষের অধিকার, গণতন্ত্র, স্বাধীনভাবে কথা বলে, আমি যদি শাহজাদপুরে সেই শাসন দিতে পারি যে আমার যে বিরোধী, সেও যদি ভদ্র ভাষায় আমার সামনে বসে আমি তাকে মাইকা গায়ে দিব, বলুক আমার বিরুদ্ধে, তাহলে এমন হইতে পারে মুক্তিযুদ্ধের চেতনায় যারাই বিশ্বাসী, তারা ওইটাকে সাবেক করে হয়তো আমাদের সাথে একসাথে আসবে। আমি স্বপ্ন দেখি, আসলে দেখি। অনেকে হয়তো ভাববেন রাজনীতিতে অপরিপক্কতা, এগুলা ভাবে অমুক দল কোনোদিন তমুক দল হবে না, হয়, ইতিহাসে হয়েছে তো। ইতিহাসে এই দেশে মুসলিম লীগ ছিল, আস্তে 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 চলে গেছে। আজও কিন্তু মুসলিম লীগ বাংলাদেশে আছে, রেজিস্টার্ড দল, আমরা খবর রাখি। অনেক সময় অনেক দল ইতিহাসের ধারাবাহিকতায় রাষ্ট্রের সাথে আর খাপ খাইয়া চলতে পারে না, জনগণের আকাঙ্ক্ষাকে আর ধারণ করতে পারে না, তখন সে শান্তভাবে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়, কারণ জনগণ তার আকাঙ্ক্ষা ধারণ করা শক্তির দিকে আস্তে আস্তে যায়। এটা ঘটে, ইতিহাসে আমরা দেখছি। আমি সেই শাহজাদপুরের স্বপ্ন দেখি, যেখানে আমাদের কাজ দিয়ে আমরা সকলের মনকে জয় করব। ফুটবল খেলে না ম্যানচেস্টার ইউনাইটেড, আমি বানাতে চাই শাহজাদপুর ইউনাইটেড। সবাই মিলে আমরা থাকবো, কারো ভয়ের কোনো কারণ নাই। যিনি সংখ্যালঘু, যিনি রাজনৈতিকভাবে বিপদে আছেন,
কেউ ভয়ের মধ্যে, নিরাপত্তাহীনতার মধ্যে আমাদের যদি আমাদের নির্বাচিত করা হয়, আমার দল এবং আমি বলতে পারি কারণ নিরাপত্তার কোনো অসুবিধা হবে না। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুবই ভালো লাগছে আজকের দিনটাতে। আপনারা সবাই মানুষের সঙ্গে থেকে, কাছে থেকে সেবা দেন। আমারও খুব পছন্দের এই কাজটা। আমি নিশ্চিত বারবার আপনাদের সাথে দেখা হবে, কখনো একসাথে, কখনো আপনাদের কর্ম এলাকায় ইনশাল্লাহ আমি গিয়ে হাজির হব। ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আর নেতৃবৃন্দ যারা আছেন ওনারা 2-3 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনামূলক বক্তব্য দিবে। আপনারা একটু ধৈর্য ধরে জিনিসগুলো শুনবেন, তাহলে আমি যে বক্তব্যটা দিলাম সেটার প্রায়োগিক জিনিসটা ওনারা তো অনেক অভিজ্ঞ। একটা নির্বাচনে কিভাবে আপনারা কাজটা করলে সবচেয়ে কম কষ্টে বেশি মানুষের কাছ থেকে ভোটটা নেওয়া যাবে, কিভাবে সেই ভোটটা আসলে ওনারা ভোট কেন্দ্রে যাবে এবং ভোটটা দিবে। এবার কিন্তু এইটা বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়। শাহজাদপুরে কাকে ভোট দিব এবার ভোট কেন্দ্রে যাবে কি যাবে না, অনেকে ভাববে যে ভোট তো মোটামুটি বোঝাই যাচ্ছে কি হবে, এটা ভাবতে দেওয়া যাবে না। আরেকটা কারণে জনগণকে বুঝাইতে হবে, এই ভোট না দিলেই কিন্তু একদিন আবার নতুন নতুন স্বৈরাচার আসবে। এই ভোট হলো আমাদের আমানত, আমাদের অধিকার। যারে খুশি ভোট দিতে হবে, স্বাধীনভাবে গিয়ে দিতে হবে। এইটার ক্যাম্পেইনটা আপনাদের জোরে সোরে করতে হবে যে ভোট দিতে যাইতেই হবে ভাই। প্রথমে বুঝান যে ধানের শীষ মহিত সাহেবরে ভোট দিবে, আসার আগে বললেন যে দিলে তো খুবই ভালো, বাইচান যদি নাও যাও তাও ভাই তোমারে বলবো ভোটটা দিতে হবে, যারে খুশি তারে দিবে। ভোট আপনাদের কাস্টিং করাতে হবে, ভোটার আনতে হবে, আপনাদের বিরাট ভূমিকা। আমি কিন্তু একা মানুষের যে সমর্থনটা আমরা ভাবতেছি আছে, এটাকে গুছাইয়া একা আনতে পারবো না। আছে না আপনাদের যখন টিকাদান কর্মসূচি হয় একেবারে সিস্টেম করে করে, হ্যাঁ, ব্লক ভাগ করে করে করতে হয় না? একা কি করা যাবে? আর সবাই মিলে করলে 10 দিনে 3 দিনে কর্মসূচি শেষ হয়ে যায়। আপনার তো অভিজ্ঞতা আছে, দেখছেন না? নির্বাচনটা করতে হবে ওইভাবে, টিকাদান কর্মসূচি, উন্নয়নের টিকা, সমৃদ্ধির টিকা, ভালোবাসার টিকা, এগুলো আমরা এই জনগণকে দিব যাতে আর ঘৃণা বিদ্বেষ না ছড়ায় মানুষ। ঠিক আছে, ভালো থাকেন। নেতৃবৃন্দের বক্তৃতা হবে, তারপরে আপনারা একসাথে একটু লাঞ্চ টাঞ্চ করে তারপর ধীরে সুস্থে আবার সহি মন এবং চিন্তা নিয়ে যাবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।